হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সরকার ট্রেডার্সের বাংলায় শেয়ার বাজার। আজকে কিন্তু আবার গত সপ্তাহের মধ্যে অতুল আমাদের সঙ্গে চলে এসেছে আপনাদেরকে ইনভেস্টমেন্ট, আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে কেন ইনভেস্ট করব সেই টপিক নিয়ে। আমার কাছে কেন, আপনাদের সবার কাছে কিন্তু ইনভেস্টমেন্টের কথা নিয়ে অনেকে আসে। কেউ বলে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করুন, ফরেক্স মার্কেটে ইনভেস্ট করুন, এবং অনেক আলাদা আলাদা টপিক নিয়ে আসে, যেখানে মান্থলি 8% রিটার্ন, মান্থলি 4% রিটার্ন, ইয়ারলি 30% রিটার্ন, 4% রিটার্ন। বাট সরকার ট্রেডার্সের বাংলা চ্যানেলে বা সরকার ট্রেডার্স চ্যানেলে আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে স্টক মার্কেট থেকে আর্নিং করতে গেলে অপরের প্রলোভনে পা দেবেন না, নিজে শিখে নিজে বুঝে আপনি স্টক মার্কেটে আসুন। এবং তার জন্যই এই চ্যানেলটা, এবং অতুল আমাদের কন্টিনিউ একটার পর একটা আপনাদের এডুকেশনাল রিলেটেড ভিডিও পোস্ট করবো আমরা। এবং অতুলকে আমি সেই দায়িত্ব দিয়েছি কন্টেন্ট করা, এবং প্রত্যেক সপ্তাহে সেই জন্য একটা ভিডিও আমরা করি। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনার নলেজেবল হবে। এরপরে আমরা কিন্তু টেকনিক্যাল ভিডিও কিছু নিয়ে আসবো, যেটা স্টেপ বাই স্টেপ সবার কাজে লাগবে। তো আজকের যেটা মেইন টপিক, যেটা ভিডিওয়ে আসছি, সেটা হচ্ছে ওয়াই ইউ শুড ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়ান স্টক মার্কেট। প্রথম প্রেজেন্টেশনে চলে আসি, গ্রোথ পোটেনশিয়াল। তুমি এখান থেকে গ্রোথ পোটেনশিয়াল মাধ্যম দিয়ে কি বোঝাতে চাইছো? ফাস্টেস্ট জিডিপি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের জিডিপি গ্রোথটা অন্যান্য দেশের তুলনায় আমাদের জিডিপি গ্রোথটা অনেকটাই ভালো। আমাদের জিডিপি গ্রোথ ইভেন চায়নার সাথে কম্পেয়ার করা হয়। সো এটা একটা গ্রোথ পোটেনশিয়াল দেখাচ্ছে। আমরা যদি অ্যাভারেজ করি ইটস অ্যারাউন্ড 7%, যেটা একটা ভালো দিক। লাস্ট আই থিঙ্ক 4-5 ইয়ার্স জিডিপি গ্রোথ যথেষ্ট ইমপ্রুভমেন্ট, এবং ইন্ডিয়ার পজিশন গ্লোবাল মার্কেটে একটা ভালো জায়গা, একদম না? এটা সবাই জানি আমরা, এবং সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা পজিটিভনেস নিয়ে আসে। ডেফিনেটলি আপনারাও জানেন আশা করছি। আচ্ছা, তো প্রথম পয়েন্ট আমাদের এখানে গেল গ্রোথ পোটেনশিয়াল। নেক্সট পয়েন্ট স্টেবল মার্কেট। দেখুন, যখনই কিন্তু এই জিডিপি গ্রোথ বাড়ে, স্টেবল মার্কেট তখনই হয় যখন একটা স্টেবল সরকার হয়। একদম। তো আমরা বিগত 10 বছর দেখেছি ইন্ডিয়ার কিন্তু একটা স্টেবল সরকার ছিল, কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই জানি, এইরকম স্থিতিতে কিন্তু মার্কেট একটু নড়বড়ে হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে যেহেতু আমাদের জিডিপি গ্রোথটা ভালো আছে, এবং সরকার 10 বছরের সরকারটা আবার 5 বছর পেয়েছে, হয়তো তাকে একটু কাটি করার চেষ্টা করবে, বাট তার সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেটটাকে সেই জায়গায় ধরে রেখেছে। আমার মনে হয় তুমি এই প্রেজেন্টেশন থেকে সেই রিলেটেড কিছু বোঝাতে চাইছো। তো স্টেবল মার্কেট বলতে আমরা কি বুঝি? যেখানে আমরা স্টেবিলিটি পাবো, যেখানে আমরা খুব ভলিটিলিটি পাবো না, যে উঠছে একবার পড়ছে একবার উঠছে পড়ছে। এতে কি হবে যে আমরা দেখতে গেলে হঠাৎ আমরা ভাববো হয়তো গ্রোথ, কিন্তু দেখা যায় আমরা টপ ধরে বসে আছি আর আমাদের লোকসান হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মার্কেটটা অনেকটা স্টেবল। এবং আরেকটা এখানে সাব পয়েন্টে 2 নম্বর আছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। সেবিকে এখানে ক্রেডিট দেওয়া হয়েছে যে আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে যে রেগুলেশন রাখে যে কোথায় কি হচ্ছে, আমাদের স্টক মার্কেটে কোনো স্ক্যাম হচ্ছে কিনা। তো সেবি আসার পর আমাদের মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে অনেকটা স্টেবিলিটি এসছে। যেসব স্ক্যামগুলো আমরা আগে দেখেছি সেগুলো কিন্তু সেবি আসার আগে। সো এটা একটা ভালো দিক যে আমাদের মার্কেটটা স্টেবল। ডেফিনেটলি তোমার পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু এই যে সেবির কথা যখনই এলো, তখন রিসেন্টলি একটা জিনিস সবাই জানে যারা স্টক মার্কেট সম্পর্কে, যে সেবির মধ্যেও আমরা একটা কিন্তু বড় পোকা পেয়ে গেছি। ওকে, তো সেটা নিয়ে কতটা উথাল পাতাল হচ্ছে, বাট জানো সবাই যে সেবি চেয়ারপারসনের উপরে একটা বড়, সেটা নিয়ে আমরা কি পরে একটা ভিডিও করি? ডেফিনেটলি এর উপরে সবাইকে জানা উচিত যে আগে যে স্ক্যামগুলো চলছিল, রিসেন্টলি যে সেবি চেয়ারপারসনের উপরে যে এক্সামটা বা কতটা সত্যতা বা কি হবে সেটা আমরা জানি না, আই ডোন্ট নো। বাট তার উপরে আমরা নেক্সট কোন একটা ভিডিও করবো। নেক্সট প্রেজেন্টেশন তোমার চলে যাই, এখানে হচ্ছে ডাইভার্সিফিকেশন। তো ডাইভার্সিফিকেশন বলতে যেখানে আমরা নানান সেক্টর আছে, শুধু যে আমরা একটা সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যে ম্যানুফ্যাকচারিং এর উপর শুধু ডিপেন্ডেন্ট, আইটির উপরে শুধু ডিপেন্ডেন্ট, সেটা না। আমাদের এখানে প্রত্যেকটা সেক্টর কিন্তু গ্রোথ দিচ্ছে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি পিএসইউ ডাউন ট্রেন্ড, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু স্টক মার্কেট আস্তে আস্তে উঠছে। তো এটা আমাদের আরেকটা প্লাস পয়েন্ট যে আমাদের মধ্যে ডাইভার্সিফিকেশন আছে। যদি আমরা একই জিনিসের উপর ডিপেন্ডেন্ট হতাম তাহলে এই স্টেবল ব্যাপারটা থাকতো না। ওটা ডাউন ট্রেন্ড গেলে আমাদের মার্কেট হুট করে ডাউন হতো, আবার যদি আপ ট্রেন্ড হতো তো আবার হুট করে আপ ট্রেন্ড হতো। দেখো, তোমার এই কথা থেকে মনে পড়লো যে আমরা কিছুদিন আগে দেখবে অফিসে থাকতে একটা ভিডিও করেছিলাম। এই যে এখন বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় বৃষ্টি ভালোই হচ্ছে, অল ওভার ইন্ডিয়ায় বৃষ্টি ভালো হচ্ছে। তো এটাও কিন্তু স্টক মার্কেট একটা পজিটিভ দিক, যে বৃষ্টির সময় বৃষ্টি হোক, ঠান্ডার সময় ঠান্ডা পড়ুক, গরমের সময় গরম হোক, যদি এই জিনিসটা সিকোয়েন্স বাই ঠিক চলে, তাহলে কি হবে, ফসল যে সময় যে ফসল সেটা ভালো হবে। তো এগ্রিকালচার সেক্টরেও আমাদের কিন্তু তখন একটা ভালো মুভ আসবে। ওকে, তো খুব ভালো পয়েন্ট এটা তোমার। নেক্সট নাম্বার 4 হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস।
Government আমাদের স্টক মার্কেটকে একটা নতুন লেভেল দেওয়ার জন্য গভর্নমেন্টের ইনস্টিটিউটের খুবই প্রয়োজন। যদি গভর্নমেন্ট কোনো পদক্ষেপ না নেয়, হ্যাঁ। সেই স্টেটের বা সেই কান্ট্রির হ্যাঁ। স্টক মার্কেট কিন্তু আমার মতে আপওয়ার্ড যাবে না। সো এখানে আমাদের অনেকগুলো বড় বড় ডিসিশন নিয়ে আছে, যেমন দেখা যাচ্ছে যে মেক ইন ইন্ডিয়া। হ্যাঁ, মেক ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়াতেই যে সব জিনিসগুলো আগে কি হতো, বাইরে তৈরি হতো, আমরা এখানে এনে সেটাকে বিক্রি করতাম। কিন্তু না, Yes. এখন আমরা কি করছি না, ইন্ডিয়ায় বেশিরভাগ জিনিস তৈরি করার চেষ্টা করছি। একদম যেমন হুম। আমরা রিসেন্ট দেখছি অ্যাপেলের নানান ফ্যাক্টরি ইন্ডিয়াতে হচ্ছে, যেটা আচ্ছা। চায়না ছিল তারা এখানে নিচ্ছে, এটা ভেরি গুড। এবং আরো একটা জিনিস যেটা এই চাষবাসের ক্ষেত্রে যে বীজ, যে অ্যাডভান্স যেটা হাইব্রিড বা বেশি ফলন হবে, সেগুলোর উপরে কিন্তু বিগত 10 বছর ধরে একটা রিসার্চ চলে যাচ্ছে এবং ইন্ডিয়ার এই সাইডটাকে, এগ্রিকালচার সাইডটাকে বেশি ডেভেলপ করার চেষ্টা করছে, কম সার খাইয়ে ভালো গ্রোথ করা। তো এটাও সরকারের একটা খুব ভালো পদক্ষেপ আমার মনে হয়। আচ্ছা, নেক্সট যে সাব পয়েন্ট আছে নাম্বার 2, দ্যাট ইজ ডিজিটাল ইন্ডিয়া। হ্যাঁ। ডিজিটাল ইন্ডিয়া যে কিরকম গ্রোথ দিয়েছে এটা আশা করি আপনাদের বেশি খুলে বলতে হবে না, যে জিও রেভলিউশন আসার পর আমাদের হাতে, সবার হাতে ফোন চলে এসেছে, ইন্টারনেট চলে এসেছে, এবং এটা আমাদের যার মাধ্যমে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। একদম একদম। Okay. তো এইটা আমাদের খুবই হেল্পফুল ফিউচারিস্টিক গ্রোথের জন্য। নেক্সট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। হ্যাঁ, যদি দেশকে এগোতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দরকার, তো সেটাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি দেশের। বাট বারবার ব্রিজ ভেঙে গেল বলে কোনো হয় না, ঠিক আছে? বারবার যদি তুমি ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছ, ব্রিজ ভেঙে যাচ্ছে, নট ব্যাড। চলো গুড। দেখো, যে কোনো কাজ করতে গেলে না একটা হ্যাপিনেস দরকার। তুমি মন খুলে কাজ করো, তোমার কাজ সাকসেস হবে। তো আমরা যে ভিডিওটা বানাচ্ছি, আমরা যে চুপচাপ বসে দেখি, নট গুড। ওই জন্য মাঝে মধ্যে আমার এই পয়েন্টগুলো মনে পড়ে যাচ্ছে, যে পয়েন্টগুলো আমি আশা করছি আমার দর্শকদেরও, আমার ফলোয়ার্সদেরও ভালো লাগবে, যে হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাকে মজবুতি মানে দেখাশোনাটা। সাপোজ কলকাতায় একটা বড় ফ্ল্যাট হবে, বড় একটা কনস্ট্রাকশন হবে, তো সেখানে যদি আমি 2 নম্বর সিমেন্ট লাগিয়ে দিই আর 3 নম্বরের রড লাগিয়ে দিই, তো আমার ব্রিজ ভেঙে পড়বে। ওকে, তো সেই জায়গাগুলোকে দেখতে হবে, সেটাকে সরকার দেখবে এবং সেরকম সরকারই চাই। চলুন, ঠিক আছে। তো এর কিন্তু নাম্বার 5, হ্যাঁ নাম্বার 5, লং টার্ম পার্সপেক্টিভ। ইয়েস, লং টার্ম পার্সপেক্টিভ কি আছে এটা একটু ভালো করে বলতে হবে সবাইকে। আচ্ছা, লং টার্ম পার্সপেক্টিভে বলতে গেলে যে আমরা যখনই ইনভেস্টমেন্টের কথা বলি, নিশ্চয়ই আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলি। Definitely. এবং এটা যে কোনো রাকেশ রঞ্জনওয়ালা হোক, বাফেট সাহেব হোক, যে কেউ সবাই কিন্তু এটার ব্যাপারেই বলে যে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টের উপর নজর দেওয়া দেওয়া উচিত। উচিত। ইনভেস্টরদের একটা পার্ট তো ডেফিনেটলি, আমার ক্লাস যেগুলো হয়, ক্লাসে আমি যে মানি ম্যানেজমেন্টের জায়গা রাখি, সেখানে কিন্তু একটা বেশি পার্সেন্টেজের জায়গা রাখি যে লং টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, তো মানি ম্যানেজমেন্টটা বুঝে কাজ করতে হবে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি কেন করবেন সেটার জন্যই আজকের ভিডিওটা, যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে লং টার্ম পারপাস আপনার কি রেজাল্ট আসতে পারে। আপনি নিফটি সিজার গ্রাফটা দেখুন, একদম একদম 2000 সাল থেকে, 2002 থেকে যখন থেকে এফএনডো শুরু হয়েছে বাজার হচ্ছে, তখন থেকে নিফটির গ্রাফ আমাদের সাডেনলি নিচের জায়গায় আসেনি। আলুর দাম কিন্তু 500 টাকা বস্তা দিয়ে 1 বছরে 1500 টাকা যে আবার 500 টাকা চলে আসছে, কিন্তু স্টক মার্কেট কিন্তু ওই 10,000 থেকে 20,000 যে আবার 10,000 আসছে না। ওকে, তো আই থিঙ্ক এই গ্রাফগুলো যদি আমরা ভাবি, তাহলে লং টার্ম পারপাস ডেফিনেটলি ইন্ডিয়ান স্টক মার্কেট ইজ বেস্ট। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে নাম্বার 6, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিটস। আরে ট্যাক্স বেনিফিটস তুমি কি প্রেজেন্টেশন বানিয়েছো আমি জানি না, বাট আমরা তো ট্যাক্সকে নিয়ে খুব বেশিভাবে ভয়ভীত। দেখি তুমি কি এখানে বলতে চাইছো ট্যাক্স বেনিফিট নিয়ে? দুটো পয়েন্ট আই থিঙ্ক লিখেছি। সেটা হচ্ছে প্রথম, যে আমাদের ট্যাক্স ফ্রি ডিভিডেন্ডস আছে লং টার্ম ক্যাপিটাল গেইনসে। এবার এটাকে নিয়ে একটু লিখেওছি যে লিটল বিট আর্গুয়েবল। মানে কেন লিটল বিট আর্গুয়েবল, এটা এই জন্যে যে এখন যেটা হলো যে এনআরআইদের একটু ট্যাক্স বাড়িয়েছে, কিন্তু তাহলেও আমি এটা বলতে চাইবো সবাইকে যে আমরা যদি একটু বাইরের অন্য দেশকে দেখি, আমরা সবসময় ইউএস এর সাথেই কম্পারিজন করি, কিন্তু আমরা একটু দেখি না কানাডার যে ট্যাক্সেশন সিস্টেম আছে সেটা যদি আমরা দেখি, অস্ট্রেলিয়ার কিরকম কি ট্যাক্সেশন আছে সেগুলো একটু যদি দেখি, তখন বুঝতে পারবো যে আমরাও যে আমারই খুব বেশি দিচ্ছি সেটা কিন্তু নয়। মানে কানাডা বা অস্ট্রেলিয়া এদের ট্যাক্স আমাদের থেকেও বেশি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অনেকটা বেশি, অনেকটা বেশি। জার্মানিতেও ট্যাক্সেশন, যারা জানে একটু কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা কিন্তু আমার সাথে সহমত হবে অবশ্যই। এটা তো একটা জিনিস। আর নেক্সট হচ্ছে যে ওই লোয়ার ট্যাক্স রেটস, যাদের 5 কোটির কম ইনকাম তাদের ট্যাক্স রেটটা লোয়ার, 5 কোটির বেশি হলে ট্যাক্সটা বেড়ে যায়। যারা ইনকাম করে তারা জানে যে কতটা দিতে হয়, আমি সেটা নিয়ে কিছু বললাম না। তো এই দুটো আমাদের ট্যাক্স বেনিফিটস আছে। আচ্ছা, নেক্সট তো তুমি বলছো ইন্ডিয়ান মার্কেটে যে ট্যাক্সটা এখন লাগছে এটা কিন্তু খুব বেশি হাই নয়, এটা বলতে চাইছো?
না খুব বেশি রিসেন্ট, মানে ব্যাপারটা হয়ে গেছে কি একটু হাই করলে এখন মনে হচ্ছে বেশি। হ্যাঁ হ্যাঁ। তো যেমন আমি একটা উদাহরণ দিতে, আমরা 20 টাকা কিলো আলু কিনি, যদি হঠাৎ 25 টাকা কিলো হয়ে যায় তো আমার তো বেশি লাগবেই সেটা। সেটাই, এবার এবার 20 টাকা থেকে 21 টাকা এলে মনে হবে না একটু বেড়েছে। একটু বেড়েছে। হ্যাঁ সেটাই। ঠিক ওইরকমই, মানে ট্যাক্সটা হঠাৎ এই বছরটা মনে হলো যেন যারা স্টক মার্কেটে আমরা কাজ করি তাদের অনেক আষ্টে পাষ্টে অন্য ভাব দিয়ে ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেটাকে তুলনা করলে অন্য দেশের থেকে, জার্মানি বা জাপানের সঙ্গে তুমি যেটা তুলনা করছো, তো তাদের থেকেও কিন্তু ইন্ডিয়াটা। আর এইটাতে আমি stable আরেকটু বলতে চাইবো যে ট্যাক্সটাকে ওইভাবে দেখানোর কিছু নেই, কারণ ট্যাক্সটা নিয়ে এবার কিছু লোক আমার সাথে বলতে পারে যে ট্যাক্স তো ওরা গভর্নমেন্ট নিয়ে দেবে, কিন্তু গভর্নমেন্ট তো ইনভেস্টই করবে, গভর্নমেন্ট তো ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমেই আমাদের স্টক মার্কেট বাড়বে এবং আমাদের টাকা বাড়বে। আমার মনে হয় এইভাবে দেখাটাই ভালো হবে। মানে আমরা আলটিমেটলি একটু ট্যাক্স দিলেও আমরা যদি শেয়ার মার্কেট থেকে আর্নিং করছি, তো ওই ট্যাক্সটা যদি আমার ইন্ডিয়ান গ্রোথের দিকে কাজ হয় তাহলে শেয়ার মার্কেটটা বাড়ছে। সেটাই, ইনভেস্টমেন্ট খুব খুব ভালো, কিন্তু একটা সার্কেল, খুব ভালো সার্কেল এটা। যেদিক থেকে ট্যাক্স তুমি সরকারকে দিচ্ছ, সরকার ওই ট্যাক্সটা ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছে, আর ইনফ্রাস্ট্রাকচার বাড়া মানে ইন্ডিয়ান স্টক মার্কেট বাড়ে। একদম। ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, নাম্বার 8। হ্যাঁ, ইজি ইনভেস্টমেন্ট অপশন। নাম্বার 7, সরি, নাম্বার 7 ইজি ইনভেস্টমেন্ট অপশন। হ্যাঁ। তো এইটা একটা খুব অনেকগুলো ভাইটাল পয়েন্ট আছে, যেখানে আছে আমরা বলেছি যে ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট, যেখানে আমরা ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট করতে পারি। নাম্বার 2 হচ্ছে মিউচুয়াল ফান্ডস, 3 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড ETF, তারপর 4 হচ্ছে ইন্ডেক্স ফান্ড। আচ্ছা, আপনারা যদি এই মিউচুয়াল ফান্ড, ETF, ইন্ডেক্স ফান্ড এই ব্যাপারগুলো না জানেন, কমেন্টসটা অবশ্যই করবেন। এরপরে কিন্তু নেক্সট উইকের মধ্যে এর উপরে ছোট ছোট ভিডিও বানাবো, ETF এর ব্যাপারটা, ইন্ডেক্স ফান্ডের ব্যাপারটা, মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা। আমরা অলরেডি আমি আগে মিউচুয়াল ফান্ড এবং SIP এর ব্যাপারটা ভিডিও বানিয়েছিলাম, তবু আরেকবার ফ্রেশ ভিডিও আপনাদের এই সপ্তাহের মধ্যে আমরা বানিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো এখানে এতগুলো অপশন আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। এবং যদি আমি একটু বলতে চাইবো যে আমরা এখানেও আমি চাইবো যে আপনারা একটু দেখুন অন্য যে কান্ট্রি আছে সেখানে কিন্তু এতগুলো অপশন থাকে না। আমরা ডেমোক্রেসিতে থাকি, তো এখানে আমাদের এত ভালো অপশন আছে, আমরা ইনভেস্ট করতে পারছি ইজিলি, ডিজিটালাইজেশন হয়েছে। দেখুন, এখন কিন্তু মিউচুয়াল ফান্ড বা ETF করার জন্য আলাদা ব্যাংকে যাওয়া দরকার নেই। না, ডিমাট অ্যাকাউন্ট সবার কাছে আছে, না থাকলে নিচে লিংক আছে, আপনি ডিমাট অ্যাকাউন্ট ওপেন করুন। আর একটা কথা বলি, দেখো আজকাল না লোক যেখান থেকে সেখান থেকে ডিমাট অ্যাকাউন্ট ওপেন করে, গুগলে যে সার্চ করে, লোকের ইউটিউব যে সার্চ করে, কিন্তু বাকিরা এই যে সরকার ট্রেডার্স, বাংলা শেয়ার বাজারের আমাদের যে সংস্থাটা, আমরা কি করি, ডিমাট অ্যাকাউন্ট আমাদের আন্ডারে ওপেন হলে লাইফ টাইম আমরা সাপোর্ট দিই। ইনভেস্টমেন্ট কল, যে ট্রেডটা আমরা রিসেন্টলি SEC দিয়েছি, ওকে, যে 1300 টাকার থেকে এটা 1600 টাকা টার্গেট, তো এরকম শর্ট টার্ম ট্রেড তো আমরা বারবারই দিয়ে থাকি। সুইজারল্যান্ড কত টাকার থেকে দিচ্ছি, আমি 12 টাকার থেকে সুইজারল্যান্ড দিচ্ছি, আজকে 100 টাকার কাছে। PC জুয়েলার্স আই থিঙ্ক 40 টাকা বা 60 টাকার থেকে দিচ্ছি, আজকে 130 টাকা। তো এরকম ট্রেডগুলো কিন্তু আপনি পাবেন যদি আমাদের আন্ডারে ডিমাট অ্যাকাউন্ট থাকে। আর ডিমাট অ্যাকাউন্ট করতে গেলে নিচে যে নাম্বারটা যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি ওপেন করুন, আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে। হ্যাঁ, আর যদি মনে হয় আমার তরফ থেকে এটাকে যে যদি মনে হয় আমি অতুলের সাথে কথা বলবো, আমার নাম্বারটা দেওয়া থাকবে, যে মানি ম্যানেজমেন্টের উপরে যে কোনো জায়গায় সাপোর্টের দরকার সেক্রেটারিয়াসে আপনি বাংলা চ্যানেলের সম্পর্কে অতুলের সঙ্গে কথা বলবেন। ওকে, আর আমাদের আন্ডারে ডিমাট অ্যাকাউন্ট ফ্রি অফ কস্ট, কোনো চার্জেবল নেই এখানে। তো আর কিছু নেক্সট প্রেজেন্টেশন নাম্বার 8, সেটা হচ্ছে রাইজিং ইনভেস্টর কনফিডেন্স। তো এটাতে যে আমরা দেখতে পাই যে এই একটা IPO বেরিয়েছে, সবাই এখন জানে, এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে আস্তে আস্তে যারা ইনভেস্টর আছে তাদের কিন্তু কনফিডেন্সটা বাড়ছে। আগে কি হতো, শেয়ার মার্কেট মানে আরে না না ওখান থেকে দূরে থাকা দরকার, ওখানে গেলে টাকা নষ্ট হয়ে যায়, জুয়া, এই ধরনের কথা হতো। কিন্তু আস্তে আস্তে তাদের যে কনফিডেন্সটা আছে যে হ্যাঁ স্টক মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারি এবং সেখান থেকে আমরা একটা দারুণ ওয়েলথ জেনারেশন করতে পারি, এবং শুধু ওয়েলথ জেনারেশন নয়, মানে একটা জেনারেশনাল ওয়েলথ। আজকে আমি ইনকাম করছি, আমার ছেলে ডিভিডেন্ড পাবে, তারপর আস্তে আস্তে এই যে ব্যাপারটা, এটা আস্তে আস্তে কনফিডেন্স সাথে আমি সরকার, তো আমি মারা গেলে আমার ছেলে সরকার হবে একদম। তো স্টকে ইনভেস্ট করা থাকলে আমি চলে গেলেও আমার ছেলে ডিভিডেন্ড পাবে। কিন্তু একটা পয়েন্ট এখানে অবশ্যই বলবো, যেটা মার্কেটে সবাই ভুল করে থাকে, আমরা কিন্তু আজকে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু ইয়াং জেনারেশন মার্কেটে আসে CEP। আরে 50% তো জানে না CEP এর মানেটা কি। ওকে, একদিনে 5000 টাকা নিয়ে আসবে, আজকে আমার 7000 টাকা চাই হয়, আজকে 7000 টাকা হচ্ছে, কালকে জিরো হয়ে যাচ্ছে। তো এই জুয়ার ফাঁদে সবাই পড়ে যাচ্ছে। তো জুয়ার ফাঁদ থেকে বাঁচতে গেলে এবং সঠিকভাবে স্টক মার্কেটকে জানতে গেলে হাত ধরুন, হাত বাড়িয়ে আছে সবসময়। ওকে, নেক্সট লাস্ট স্লাইড একটা আছে, যে একটা দিয়ে দেওয়া হচ্ছে যে এই পয়েন্টগুলো আপনি একটু দেখে নিন। একটা হচ্ছে রিস্ক টলারেন্স, আপনি কতটা রিস্ক সহ্য করতে পারবেন, আপনার ইনভেস্টমেন্ট গোলস কি আছে, আপনি কত টাকা ইনভেস্ট করে কত টাকা রিটার্ন চাইছেন, এগুলো একটু নিজে থেকে কনসিডারেশন করুন।
তারপর টাইম হয়েছে মানে আমি কতটা টাইম দিতে চাইছেন বা কতটা টাইম রাখতে চাইছেন টাকাটা, আর ডাইভার্সিফিকেশন মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে। দেখো এখানে আমি একটা জিনিস অবশ্যই বলবো, আমি যেদিন থেকে আমি মার্কেটে আছি, যেদিন থেকে আমি টিচিং করাচ্ছি স্টক মার্কেটে, আমি একটা কথা বলি, স্টক মার্কেটে না কোনো সময় ধারের টাকা আনবেন না। একদম অনেকে নিয়ে আসে ক্রেডিট কার্ড থেকে 40,000 টাকা নিয়ে আজকে আমি অপশন ট্রেডিং করে ক্রেডিট কার্ডের ধার মিটিয়ে দেবো। দ্যাট ইজ ফুললি রং ডিসিশন। আপনার যে টাকাটা আপনি এফডি করতে চাইছেন, যে টাকাটা মিউচুয়াল ফান্ড করতে চাইছেন, খুব বেশি হলে সেই টাকা স্টক মার্কেটে নিয়ে আসেন। আমার 1 বছর পরে মেয়ের বিয়ে, আমি মেয়ের বিয়ের টাকাটা নিয়ে এসে স্টক মার্কেটে লাগিয়ে 1 লাখের থেকে 2 লাখ করে আরো একটু ভালো গাড়ি দেবো জামাইকে, না খুব ভালো গাড়ির জায়গায় কিন্তু ফের অন্য কিছু হয়ে যাবে। তো এটা একটা আমার পয়েন্ট, যে কোনো সময় ধারের টাকা স্টক মার্কেটে লাগাবেন না। নেক্সট 5 নম্বরে যেটা বলেছি যে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে রিসার্চ অ্যান্ড কনসালটেশন করে নেওয়া উচিত অবশ্যই, কারণ এটা একটা রিস্কি জায়গা। তো আমাদের সবাই একটু নিজে থেকে রিসার্চ করে নেওয়া উচিত। আমরা তো বারবার এই জিনিসটাই বলি, ফার্স্ট লার্ন দেন আর্ন। সরকার ট্রেডার্সের লোগোর নিচে সবসময় লেখা থাকে। সেই আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল, দেখুন শেখানোর জন্য অনেক ইনস্টিটিউট আছে, কিন্তু কেউ না নিজেরা ট্রেড দেয় না, নিজেরা ট্রেড করে না। কিন্তু সরকার ট্রেডার সবসময় কি বলে, যে আমরা যে শেখাবো, আমি যে জিনিসটা শেখাবো সেটা আগে লোকে দেখুক। তো দেখুন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটোতেই আমরা সবসময় এই জিনিসগুলো দিয়ে থাকি। আপনারা দেখুন যে আমাদের অ্যাকুরেসিটা কেমন, তারপরে আমাদের কাছে আসুন, ফলো করুন, আপনি জাজ করুন আমাদের আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাদের পোটেনশিয়ালের উপর, আপনি দেখুন। আমরা আজকে থেকে মার্কেটে নেই, কত বছর ধরে আছি, আপনি দেখুন সেটা। আর কত লোক আস্তে আস্তে জুড়েছে আমাদের সাথে, আমাদের একটা নয় দুটো চ্যানেল। মেনলি আমার বেশি তো বিস্তার হিন্দিতে, বাংলায় সময় দিতে পারি না, যার জন্যই তোমাকে আমি এনেছি যে বাংলা চ্যানেলটাকে তুমি এবার গ্রোথ করো। চলো ঠিক আছে, আর কিছু আছে? হ্যাঁ ওইটাই, যে আপনি ওয়াইজলি ইনভেস্ট করুন এবং যে গ্রোথটা আছে সেটা থেকে নিজের অংশটা বুঝে নিন। আর আপনার এটাই বলছে, আপনার কোনো হেল্প লাগলে আমাদের নাম্বার সবসময় দেওয়া থাকে, কোনো পয়সার কিছু ব্যাপার নেই। আপনার কিছু প্রবলেম হচ্ছে, আপনি এখানে অর্গানাইজেশনের নাম্বারে কল করতে পারেন, আমাকে কল করতে পারেন, কথা বলে দেখুন, আশা করছি ভালো লাগবে। ডেফিনেটলি আপনি যদি প্রপার ওয়েতে সিলেবাস বাই শিখতে চান, তাহলে আমাদের একটা পেড ক্লাসেস আছে, সেটা আপনি নিতে পারেন। না অনেকে কমেন্ট করে আপনি তো ওখানে বারবার বলে গেছেন সব কিছু ফ্রি। হ্যাঁ সেটা এটা পয়েন্ট আছে, সব কিছু ভাবতে হবে। দেখুন একটা আমরা সবটাই যদি ফ্রিতে দিয়ে দিই, সেটা কিন্তু দামও থাকবে না আমার মনে হয়। তো সাথে আসলে ঠিক আছে, আপনারা সবাই মন দিয়ে পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং আগে কি কি ভিডিও আপনাদের দরকার এবং আমাদের যেমন সিলেবাস আছে সেই অ্যাকর্ডিং কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।